তাহলে প্রথমেই আমরা আসি হুইটস্টোন ব্রিজ আসলে কী জিনিস। হুইটস্টোন ব্রিজের ডেফিনেশন অনুযায়ী হুইটস্টোন ব্রিজ হচ্ছে এমন একটা সার্কিট বা বর্তনী যেখানে চারটা রেজিস্ট্যান্স, এরকম চারটা রেজিস্ট্যান্স শ্রেণীবদ্ধভাবে থাকবে, মানে সিরিজ কম্বিনেশনে থাকবে। এটার সাথে এইটা, এটার সাথে পরে এইটা, তার সাথে এইটা। এবং এটাও বলা আছে যে প্রথম রেজিস্ট্যান্সের ইনিশিয়াল পয়েন্টের সাথে লাস্ট রেজিস্ট্যান্সের ফাইনাল পয়েন্ট, মানে প্রথম রোধের এই ইনিশিয়াল পয়েন্ট সাথে তার সাথে লাস্ট রেজিস্ট্যান্সের ফাইনাল পয়েন্ট যুক্ত থাকবে। ক্লিয়ার? এবং যে কোনো দুইটা রোধ বা রেজিস্ট্যান্সের সংযোগস্থলে একটা ব্যাটারি যুক্ত থাকবে। তার মানে কি আসলে এই যে আমার পি এবং আর দুটো রেজিস্ট্যান্স, তাদের সংযোগস্থল আসলে কোনটা? এ পয়েন্ট। আর কিউ এবং এস এদের সংযোগস্থল বা জয়েনিং পয়েন্ট আসলে কোনটা? সি পয়েন্ট। তো খেয়াল করে দেখো, ওদের জয়েনিং পয়েন্ট মানে পি এবং আর এর জয়েনিং পয়েন্ট আর কিউ এবং এস এর জয়েনিং পয়েন্ট সি, এখানে একটা ব্যাটারি যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা হুইটস্টোন ব্রিজ। এটা হচ্ছে ডেফিনেশন। ওকে, যে চারটা রেজিস্ট্যান্স সবাই সবার সাথে শ্রেণীবদ্ধভাবে সিরিজ কম্বিনেশনে থাকবে, এইভাবে প্রথমটার সাথে লাস্টেরটা যুক্ত থাকবে এবং যে কোনো দুইটার জয়েনিং পয়েন্টের মাঝখানে একটা কি থাকবে? একটা ব্যাটারি থাকবে বা কোষ থাকবে বা সেল থাকবে। ওকে, আচ্ছা, তো এটার কাজটা কি আসলে? এটাতে যেটা করা যায়, কোনো একটা অজানা রোধ মানে হচ্ছে আননোন রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স বের করা যায়। তো কীভাবে সেটাই আমরা এখন দেখব। ওকে, তো এটা হচ্ছে আমার একটা হুইটস্টোন ব্রিজ, যেখানে কি হচ্ছে, এখান দিয়ে কারেন্ট বের হচ্ছে প্লাস সাইড দিয়ে, আই কারেন্ট, সেটা এখানে এসে দুটো ভাগে ভাগ হবে। I1 যাবে এদিকে, I2 যাবে এদিকে, স্বাভাবিকভাবেই, কারণ হচ্ছে এটা পি রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স, আই কারেন্টে এসে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, এখন যখন I1 এখানে আসবে, বি পয়েন্টে আসবে, I1 যখন বি পয়েন্টে আসবে, সে দেখবে তার দুইটা রাস্তা, একটা হচ্ছে I3 মানে হচ্ছে বি থেকে সি, আরেকটা হচ্ছে বি থেকে ডি। আবার এই I2 যখন ডিতে আসবে, সেও দেখবে দুইটা রাস্তা, একটা হচ্ছে ডি থেকে সি, আরেকটা ডি থেকে বি। এখন তাহলে কি হবে? I1 এখানে এসে যদি দুই ভাগে ভাগ হয়, তাহলে I1 এর এক ভাগ I3 যাবে এদিকে আর IG সেটা যাবে এদিকে। আর I2 যদি এখানে এসে দুই ভাগে ভাগ হয়, তাহলে এক ভাগ I4 যাবে এদিকে আর আরেক ভাগ যাবে এদিকে। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমার বিডি, বি থেকে ডি, এই লাইন দিয়ে কারেন্ট বি থেকে ডি এর দিকেও আসে, আবার ডি থেকে বি এর দিকেও যায়। এটা কিন্তু পসিবল না। কোনো একটা লাইন দিয়ে কারেন্ট দুই দিকে যেতে পারবে না, কারণ কারেন্ট বা তড়িৎ প্রবাহ অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, আমরা জানি। তাহলে কারেন্ট যে কোনো একই দিকে যাবে অথবা যাবে না। যদি ডি আর বি পয়েন্টের ভোল্টেজ ইকুয়াল হয়, তাহলে কোনো কারেন্ট যাবে না। আর যদি এরকম হয় যে বি এর ভোল্টেজ বেশি, ডি এর ভোল্টেজ কম, তাহলে কারেন্ট আমি যেভাবে এঁকেছি এই যে আইজি, এখান থেকে এখানে আইজি যাচ্ছে, এরকম হবে। আর যদি উল্টাটা হয়, মানে বি যদি ছোট হয় আর ডি যদি বড় হয়, এটা আসলে কি দেখাচ্ছি আমরা? ভোল্টেজ, মানে বি এর ভোল্টেজ কম, ডি এর ভোল্টেজ বেশি, তখন এই I2 ভাগ হবে। তখন I2 এখানে আসবে, এখান দিয়ে এক ভাগ যাবে আর এখান দিয়ে এক ভাগ যাবে। তো আমরা যেটা করব, আমাদের এই কনসেপ্টটাতে আমরা বিকে বড় ধরে নিব, মানে বি এর ভোল্টেজটাকে বড় ধরে নিব। তাহলে কি হবে? আমরা যদি বি এর ভোল্টেজটাকে ডি এর ভোল্টেজ থেকে বেশি ধরে নিই, তাহলে I2 এখানে এসে দুই ভাগে ভাগ হবে। এক ভাগ I3 যাবে হচ্ছে এদিকে, আরেক ভাগ IG যাবে এদিকে। এটার নাম IG কেন? এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কোনো একটা সার্কিটে বা কোনো একটা তারে কারেন্ট আছে কি নাই সেটা বের করা। তো এখানে যদি কারেন্ট থাকে, মানে IG যদি কিছু একটা হয় আর কি, তাহলে গ্যালভানোমিটার বিক্ষেপ করবে বা বিক্ষেপ দিবে আর কি, বা ব্লিঙ্ক করবে। আচ্ছা, আর I2 এখান দিয়ে এসে এদিকে চলে যাবে। ওকে, তো I2 এর সাথে এই যেখানে IG আসছে সেটা কিন্তু মিলিত হবে, মানে I2 আর IG মিলে এখানে I4 হবে। ক্লিয়ার? সো আমরা এখন কারশফস ল অ্যাপ্লাই করব। প্রথমে অ্যাপ্লাই করব কারশফ ফার্স্ট ল এই বি পয়েন্টের জন্য। তো দেখি বি পয়েন্টের জন্য কারশফ ফার্স্ট ল আমি কি লিখতে পারি। তো কারশফ ফার্স্ট ল আশা করি মনে আছে, যেটা হচ্ছে একটা পয়েন্টের জন্য হয়। এই বি পয়েন্টে কোন কোন কারেন্ট আসছে? বি পয়েন্টে I1 কারেন্ট আসছে আর IG আর I3 বের হয়ে যাচ্ছে। ওকে, তো আমি লিখব যে এখানে I1 ইকুয়ালটা আমি লিখতে পারি যে IG প্লাস হচ্ছে আমার I3। ওকে, এটা লেখা যায় কারণ এই বি পয়েন্টে আমার I1 কারেন্ট আসছে আর I3 আর IG বের হয়ে যাচ্ছে। এটা চাইলে তুমি এভাবে লিখতে পারো যে I1 মাইনাস I3 মাইনাস
আই জি ইকুয়াল টু 0। চাইলে এভাবেও লেখা যায় সেম, মানে এই I3 আর I জিকে যদি আমি ওই পাশে নিই তখন এটাই আসে। ওকে, আচ্ছা, তো বইতে প্রথমে এভাবে লিখেছে, তারপর এভাবে লিখেছে আর কি, এই জন্য আমি বললাম আর কি। আচ্ছা, এবার ডি পয়েন্টে আসি। ডি পয়েন্টে আমরা সেম কারশফের ফার্স্ট ল ইউজ করব, মানে প্রথম ফর্মুলা ইউজ করব। তাহলে কী হবে আমার, ডি পয়েন্টে খেয়াল করে দেখো যে I2 আসছে ডি পয়েন্টে, তাই না? আবার IG ও আসছে, তাহলে I2 IG আমি একদিকে বসাবো। ওকে, সো আমি লিখবো যে I2 প্লাস IG ইকুয়াল টু কত হবে, I4 ইকুয়েশন আমার 2 নাম্বার। ওকে, আমার 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, সো আমরা দুটো ইকুয়েশন পেলাম। এবার যেটা করব, আমরা কারশফের সেকেন্ড ল ইউজ করব। সেকেন্ড ল ইউজ করব হচ্ছে আমি A B D এতে। কোথায়? A B D A, এখানে সেকেন্ড ল ইউজ করব। আর আমার ডিরেকশন কোন দিকে দিব, ধরলাম আমি ডিরেকশন এদিকে দিব। তো আশা করি সেকেন্ড ল মনে আছে। এখানে কি হবে, এখানে রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে P, আর কারেন্ট হচ্ছে কত, I1। তাহলে ভোল্টেজ কত হবে, V ইকুয়াল টু I1 R1, তাই না? তার মানে P ইন্টু I1। তো আমি লিখবো এখানে I1P। কী লিখবো, I1P। আর কোনো রেজিস্ট্যান্স আছে এখানে, মানে A B D এতে? হ্যাঁ, এখানে একটা আছে, গ্যালভানোমিটার। কারণ গ্যালভানোমিটারে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এবং সেটাকে আমরা ক্যাপিটাল G দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তো আমি লিখবো হচ্ছে এখানে যে প্লাস IG ক্যাপিটাল G। এই ক্যাপিটাল জিটা হচ্ছে রেজিস্ট্যান্স আর IGটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। এবং এই যে দুইটা ডিরেকশন কিন্তু একই দিকে, মানে আমরা যে ডিরেকশন ধরেছি তার সাথে কিন্তু তার ডিরেকশন এবং তার ডিরেকশন IG এর ডিরেকশন মিলে যায়, কিন্তু I2 এর কিন্তু মিলবে না। I2 যাচ্ছে এদিকে আর আমাদের ডিরেকশন হচ্ছে এদিকে। সো আমি লিখবো I2R, মানে -I2R ইকুয়াল টু 0, কারণ কোনো ব্যাটারি নাই। এটা আমার ইকুয়েশন নাম্বার 3। ওকে, আচ্ছা, এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে আমার এই লুপটাতে। এখানে কোন লুপ আমার, BCDB। তো আমি লিখবো যে BCDBতে আমি লিখবো হচ্ছে কি আমার, যে প্রথমে এই রেজিস্ট্যান্স I3Q, তাই না? তো আমি লিখবো যে I3Q। এরপর হচ্ছে আমার, যদি আমি এদিকে আসি, মানে এভাবে চালাই, তাহলে দেখো এটা কিন্তু অপোজিটে যাচ্ছে, তাই না? মানে আমার যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশন I4 যাচ্ছে, তার মানে হবে কি -I4S। তো আমি লিখবো -I4S। ওকে, আরেকটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে এইটা, কারণ BCDBতে এইটা আছে আবার এইটাও আছে, এটাও মাইনাস হবে, কারণ আমাদের যে ডিরেকশন সেই ডিরেকশনের কিন্তু এটা উল্টা দিকে যাচ্ছে IG। তাহলে আমি লিখবো এখানে -IG ক্যাপিটাল G ইকুয়াল টু 0, আমার ইকুয়েশন 4। এখন আমরা এই যে আমরা চারটা ইকুয়েশন লিখলাম, এই চারটা ইকুয়েশন কিন্তু আমার বি এর ভোল্টেজ, মানে বি পয়েন্টের ভোল্টেজ বড় ধরে আমরা লিখেছি, তাই না? আমাদের সুবিধার জন্য আর কি। এখন আমরা যেটা করব, আমরা বি আর ডি এর ভোল্টেজ ইকুয়াল ধরে নিব। আমি লিখব যে বি এর ভোল্টেজ অফ বি ইকুয়াল টু ভোল্টেজ অফ ডি সমান। তাহলে কি হবে আসলে, যদি বি আর ডি এর ভোল্টেজ যদি সমান হয় তাহলে কি হবে, তাহলে IG ইকুয়াল টু 0 হবে। মানে এখানে I1 আসবে, I1 এসে শেয়ার এদিকে যাবে না, কারণ বি আর ডি এর ভোল্টেজ সমান হলে কোনো কারেন্ট যায় না, কোনো আধান পাস করে না। তো I1 এখানে আসবে, এদিকে চলে যাবে, I2 এদিকে আসবে, এদিকে চলে যাবে। তার মানে I1 I3 এর সমান হবে, I2 I4 এর সমান হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবং এই ব্যাপারটাকে বলা হচ্ছে একটা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা। মানে যখন বি আর ডি এর ভোল্টেজ সমান থাকে সেটাকে আমরা বলি একটা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা বা ইকুইভ্যালেন্ট স্টেট। ওকে, তো আমরা এখন যেটা করব, বি আর ডি এর ভোল্টেজ সমান ধরবো, সমান ধরে আমরা কি পাবো, IG ইকুয়াল টু 0, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো আমি এখন যেটা করব, আমি লিখব যে IG 0 ধরে তুমি এখান থেকে কী পাও একটু খেয়াল করে দেখো তো। IG 0 ধরে তুমি এখান থেকে পাও হচ্ছে, যেহেতু IG 0 হয়ে যাবে তাহলে পাই হচ্ছে আমি কি I1 ইকুয়াল টু I3, যেটা আমি বললাম যে I1 ইকুয়াল টু I3, তাই না? কারণ I1 এখানে আসবে, কোনো ভাগে ভাগ হবে না, এদিকে চলে যাবে। ওকে, IG 0 ধরে তুমি এখান থেকে কী পাও, যদি IG 0 ধরি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি যে I2 ইকুয়াল টু I4, তাই না? সো আমি লিখব যে I2 ইকুয়াল টু I4। ওকে, এবার এটাতে আসি, যদি আমি IG ইকুয়াল টু 0 ধরি তাহলে এটা 0 হয়ে যাবে, তাই না? সো এখান থেকে আমি কি পাবো, একটু খেয়াল করে দেখো,
এটা 0 হয়ে গেলে এখান থেকে আমরা পাবো হচ্ছে I1P মাইনাস I2R। সো আমি এখানে একটু লিখি অ্যাডজাস্ট করে, যে এখান থেকে পাবো হচ্ছে আমরা I1P মাইনাস I2R, দেখবো হচ্ছে I1P মাইনাস I2R ইকুয়াল টু 0। ওকে, মানে আমরা যদি এই জিকে 0 ধরি, কারণ এখন এটা সাম্য অবস্থায় আছে। এবার যেটা করব আমরা, এখানে যদি এটাকে 0 ধরি তাহলে কি পাই একটু দেখো। এখানে 0 ধরে আমরা পাবো হচ্ছে, এটা 0 হয়ে গেলে I3Q মাইনাস I4S। তো আমি লিখব যে I3Q মাইনাস I4S। ওকে, তাহলে আমরা এই কটা জিনিস মানে IG ইকুয়াল টু 0 ধরে আমি এই কটা ইকুয়েশন পেলাম, এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখো, আমরা পেলাম I1 ইকুয়াল টু I3, সেটাই হওয়ার কথা ছিল, কারণ I1 এখান দিয়ে যাবে এদিকে চলে আসবে। I2 ইকুয়াল টু I4, সেটাই হওয়ার কথা ছিল, কারণ I2 যাবে এদিকে, আর যাবে না সে এদিকে চলে আসবে, সমান। তো এই যে আমার এই দুটো ইকুয়েশন, এটা এবং এটা, এখান থেকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো। এখান থেকে আমি লিখতে পারি যে I1P, আমি লিখব I1P মাইনাস I2R ইকুয়াল টু লিখতে পারি I1P ইকুয়াল টু I2R, লেখা যায় না? আমি যদি I2Rকে ওইদিকে নিয়ে যাই, এবার খেয়াল করে দেখো, আমি I2 এর নিচে I1কে নিতে পারি, তাই না? আমি লিখব যে I2 বাই হচ্ছে আমার কি I1 আর P বাই R, লেখা যায়। আমি I2 এর নিচে I1কে নিয়ে গেলাম আর P এর নিচে Rকে নিয়ে আসলাম। ওকে, এটা থাকলো। এবার এটাতে আসি, I3Q মাইনাস I4S। এখান থেকে আমি কি লিখতে পারি, সেমভাবে আমি লিখতে পারি যে I3Q, আমি লিখব I3Q মাইনাস I4S ইকুয়াল টু 0, মানে হচ্ছে আমার I3Q ইকুয়াল টু I4S। ওকে, সো সেমভাবে কিন্তু আমি এখান থেকে কী লিখতে পারি, যে আমি I4 এর নিচে I3কে নিয়ে যাব, I4 এর নিচে I3কে নিয়ে যাব, আর Q এর নিচে আমি Sকে নিয়ে আসবো। সো আমার হবে কি, আমি লিখব যে I4 বাই হচ্ছে আমার I3 আর Q এর নিচে হচ্ছে আমার S। তো এটা করে লাভ কী হলো আসলে একটু খেয়াল করে দেখো, একটু খুব ভালো করে খেয়াল করে দেখো। I1 ইকুয়াল টু কিন্তু I3 আর I2 ইকুয়াল টু কিন্তু কি আমার I4, তাই না? তো একটু খেয়াল করে দেখো, এই যে আমার এখানে নিচে হচ্ছে I1 আর এখানে নিচে I3, আমার I1 কিন্তু I3 এর সমান, আর এখানে উপর হচ্ছে I2 আর এখানে উপর হচ্ছে I4, আর I2 I4 কি সমান। তার মানে আমার এই যে I2, এই যে আমার উপরে I2 আর এখানে উপর I4 তারা সমান, আর নিচে I1 আর নিচে I3 সমান। তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে I2 বাই I1 ইকুয়াল টু I4 বাই হচ্ছে কত আমার I3, তাই না? মানে এটা ইকুয়াল টু এটা লেখা যায় না, কারণ হচ্ছে I2 এর সমান I4, I2 এর সমান I4, I1 এর সমান I3, I1 এর সমান হচ্ছে কত আমার I3। সো আমি যেটা লিখতে পারি P বাই R Q বাই S, লেখাই যায়। আমি লিখব P বাই R ইকুয়াল টু Q বাই S। এখান থেকে আমরা লিখতে পারি P বাই Q ইকুয়াল টু R বাই S। এটা আমার হুইস্টন ব্রিজের শর্ত বা হচ্ছে সাম্যাবস্থার নীতি। ওকে, P বাই Q R বাই S। তো এই যে আমি প্রথমে বললাম, এটা দিয়ে আমরা একটা অজানা রোধ বা রেজিস্ট্যান্সের, আননোন রেজিস্ট্যান্স বা রোধ বের করতে পারি। ধরো এখানে তোমার তিনটা রেজিস্ট্যান্স জানা, P Q R, তুমি S বের করতে পারো, মানে যেই রেজিস্ট্যান্সের রোধ তোমার জানতে হবে বা জানা লাগবে সেটাকে তুমি এখানে বসাবা, বসিয়ে বাকি তিনটা বসালে এটা পাওয়া যাবে। আর এটাকে বলা হয় একটা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার নীতি। কারণ কি, এই যে আমরা IG ইকুয়াল টু 0 ধরেই কিন্তু এটা পেয়েছি। IG কখন 0 হবে, এটা 0 হবে যখন B আর D এর ভোল্টেজ সমান হবে। ক্লিয়ার? সো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখন এখান থেকে ছোটো একটা ম্যাথ দেখব, দেখে আমরা এই চ্যাপ্টার লাস্ট টপিকে যাব, সেটা হচ্ছে শান্ট। এখন আমরা যে ম্যাথটা করব, হুইস্টন ব্রিজের প্রবলেমগুলো আসলে সেরকমই হয়। তো এখানে কী বলা হচ্ছে, এখানে 4টা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, P ইকুয়াল টু 6 ওহম, Q ইকুয়াল টু 18 ওহম, R ইকুয়াল টু হচ্ছে 10 ওহম, আর S ইকুয়াল টু 60 ওহম। তো যখন তোমাকে কোশ্চেনে এই রেজিস্ট্যান্সগুলো দেওয়া থাকবে, তখন তোমাকে P Q R S এই ফর্মেটে দেওয়া থাকবে। মানে তোমাকে কিন্তু বলে দিবে না যে এটা P, এটা Q, এটা R, এটা S। তোমাকে 4টা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। প্রথমটা তুমি বসাবা P তে,
তারপরটা কিউতে, তারপরটা আরে, তারপরটা এসে। মানে 4টা রেজিস্ট্যান্স তোমাকে 4টা সাইড, মানে 4টা রেজিস্ট্যান্স। এটাকে বলে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয়, এটাকে চতুর্থ বলে, মানে ফোর্থ। ওকে, তো এটা বুঝতে হবে পি কিউ আর এস। আর ফর্মুলা হচ্ছে কি পি বাই কিউ আর বাই এস। যদি আমার এই ব্রিজটা সাম্য অবস্থায় থাকে, মানে ইকুইভ্যালেন্টে থাকে। সাম্য অবস্থায় মানে হচ্ছে যদি বি আর ডি এর ভোল্টেজ সমান হয়, তখন এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর তখন আমরা যে ফর্মুলাটা পাচ্ছিলাম, মানে 4টা রেজিস্ট্যান্সের মধ্যে যে রিলেশন, সেটা ছিল আমার পি বাই কিউ আর বাই এস। এখন কোশ্চেনে কি বলা হচ্ছে? কোশ্চেনে বলা হচ্ছে যে এই যে এস বাহু মানে হচ্ছে আমার চতুর্থ বাহুতে, চতুর্থ বাহু মানে আসলে আমার কি এস। ওকে, পি কিউ আর এস। এই চতুর্থ বাহুতে কী পরিমাণের বা কী মানের রোধ, কী মানের রোধ কীভাবে যুক্ত করলে একটু খেয়াল করে দেখো। কীভাবে যুক্ত করলে? তো রোধ যুক্ত করা যায় দুইভাবে, একটা সিরিজ আর প্যারালাল, মানে শ্রেণী বা সমান্তরাল। তো বলা হচ্ছে এই যে 4 নাম্বার বাহু, এই 4 নাম্বার বাহুতে কী মানের রোধ, মানে কতটুকু রোধ কীভাবে যুক্ত করলে এই যে আমার হুইস্টন ব্রিজ এটা সাম্য অবস্থায় আসবে। তার মানে কি আসলে? তার মানে আসলে এই হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় নাই, মানে পি বাই কিউ আর বাই এস এই কন্ডিশনে সে নাই। তো আমাদের সেটা বলতে হবে বা বের করতে হবে যে কী করলে সাম্যাবস্থায় আসবে। তো তার জন্য আমরা এই যে এস এটাকে চেঞ্জ করব। ওকে, কারণ এখানে বলা আছে চতুর্থ বাহুতে কী মানের রোধ কীভাবে যুক্ত করলে, মানে তোমাকে একটা সলিউশন দিতে হবে। সলিউশনটা হচ্ছে যে এইখানে এসের পরিবর্তে এস ইকুয়াল টু কত 60 ওহম না, এই 60 ওহমের পরিবর্তে কত রোধ বা কত রেজিস্ট্যান্স এখানে দিলে এটা সাম্যাবস্থায় আসবে, মানে পি বাই কিউ আর বাই এস হবে। সো আমি ফর্মুলা লিখবো হচ্ছে এরকম যে আমরা জানি যে পি বাই কিউ আর বাই এস মানে সাম্যাবস্থানের সূত্র পি বাই কিউ আর বাই এস। ওকে, এখন পি কত? এখানে পি হচ্ছে আমার 6 ওহম, তাই না? তো আমি বসাই পি হচ্ছে আমার 6, আর কিউ কত? কিউ হচ্ছে 18, আর কত? আর 10, আর এস আমরা কিছু বসাবো না। এস কিন্তু এখানে 60 দেওয়া। ওকে, এস 60 দেওয়া, কিন্তু এই 60 ওহমের জন্য আমার এই যে হুইস্টন ব্রিজ এটা সাম্য অবস্থায় থাকে না। ওকে, এখন কতর জন্য থাকে আমরা সেটাই হচ্ছে এখানে বের করব। এই জন্যই আমরা সাম্য অবস্থানের ফর্মুলা নিয়েছি, মানে পি বাই কিউ আর বাই এস। এটা কিন্তু সাম্য অবস্থানে নাই, কিন্তু আমরা সাম্য অবস্থানের ফর্মুলা নিয়েছি। আর এসটা আমরা বসায় এনে এসটা বের করব। এখন এখান থেকে যে এসটা আসবে সেই এসটার জন্যই কিন্তু আমার এই ব্রিজটা সাম্য অবস্থায় চলে আসবে, তাই না? সো আমি যদি এখন এখান থেকে এসটা বের করি, আমি এসটাকে এদিকে নিয়ে আসি, আমি লিখতে পারি এস ইকুয়াল টু 10 × 12 বাই হচ্ছে 6। ওকে, সো আমি যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, এখান থেকে পাবো হচ্ছে আমরা 30 ওহম। তার মানে কি আসলে এস যদি 30 ওহম হয়, ওকে, এস যদি 60-র পরিবর্তে 30 ওহম হয়, তাহলে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে। কিন্তু এখানে কি 30 ওহম আছে? নাই। তাহলে অ্যান্সার কি 30 ওহম হবে? না। অ্যান্সার কী হবে? এখানে বলা হচ্ছে, খেয়াল করে দেখো যে চতুর্থ বাহুতে কী মানের রোধ কীভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে। তুমি এই 60 ওহমকে সরাতে পারবে না, তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার এই যে এসের রোধটা এটা 60-র পরিবর্তে কত হয়ে যায়, 60-র পরিবর্তে 30 হয়ে যায়। এমন কিছু একটা করতে হবে যাতে 60-র পরিবর্তে 30 হয়ে যায়। এখন কি আমাকে এই রোধটা কি বাড়াতে হবে না কমাতে হবে? এটা আছে 60, আমাকে এটা সাম্য অবস্থায় আনতে হলে আমাকে বানাতে হবে এটাকে কত, এটাকে বানাতে হবে 30, মানে আমাকে এই রোধটাকে কমাতে হবে। তো একটা রেজিস্ট্যান্সের মান আমরা কীভাবে কমাতে পারি? মাইনাস করে আসলে কমানো যায় না। একটা রেজিস্ট্যান্সের মান কমানো যায় যদি আমরা এটার সাথে একটা প্যারালালি বা সমান্তরালে একটা রোধ যুক্ত করি বা রেজিস্ট্যান্স যুক্ত করি। ক্লিয়ার? তো তার নাম আমি দিলাম হচ্ছে S1। ওকে, মানে আমি ধরলাম যে এখানে S1 মানের একটা রোধ যদি আমি সমান্তরালে যুক্ত করি বা প্যারালালে যুক্ত করি, তাহলে এই যে টোটাল রেজিস্ট্যান্স এদের তুল্য রোধ হয়ে যায় 30। সো আমি এখান থেকে লিখবো এখন যে 1/1/s প্রাইম ইকুয়াল টু 1/s1 প্লাস 1/s। এই এস প্রাইমটা কত হবে? এই এস প্রাইম হবে 30 ইকুয়াল টু 1/s1 প্লাস 1/60। তো বোঝা গেল এটা এই এস প্রাইম 30 কেন? কারণ এই এস প্রাইমটা হচ্ছে আমার তুল্য রোধ, আর এই যে দুটো রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের তুল্য রোধ আমাকে হইতে হবে কত?
হতে হবে 30 ওহম। মানে এই যে S1 আর S এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হওয়া লাগবে 30, কারণ এখানে টোটাল রোধ 30 ওহম হলেই আমার এই যে ব্রিজটা সাম্য অবস্থায় আসবে। ওকে, আর এটা করার জন্য আমি এস এর সাথে একটা S1 নামের একটা রোধ প্যারালালি যুক্ত করেছি, কারণ এই 60 ওহম রোধটাকে কমাতে হবে। ওকে, তো এই যে এস, এই যে আমাদের এস, এই এসের সাথে আমি S1 রোধটাকে এইটাকে প্যারালালি যুক্ত করলাম। করলে কত হলো? প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমার 30 হবে। 30 হতেই হবে, তাই না? এখন এখান থেকে জাস্ট S1টা বের করে ফেলো। তো কী হবে দেখো, 1/S1 কে পাশে আর 1/30 কে পাশে নিয়ে যাও, তাহলে কত হবে? 1/S1 ইকুয়াল টু 1/60 মাইনাস 1/30। ক্যালকুলেট করলে 60, এটা হবে 1, আর এটা হবে 1 - 2 হবে, 1 - 2, আর এখানে হচ্ছে আমি কত পাবো? 1/S1। সো এটা আলটিমেটলি আমার কত আসে? এটা আলটিমেটলি চলে আসা হচ্ছে উপরে আসবে 1/60, আমার 1/S1। সো S1 ইকুয়াল টু কত আসে আমার? 60। ওকে, সো আমি যদি এই যে S1 মানে যেটা 60, আমি যদি এই S ইকুয়াল টু 60 তার সাথে 60 ওহমের আরেকটা রেজিস্ট্যান্স প্যারালালি অ্যাড করে দেই, তাহলে এই দুইটার কী হবে? এই দুইটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে কত? আমার 30। আর এটা হলেই কী হবে? এটা হলেই আমার এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তো যেহেতু 30 হলে আসবে, তার মানে এই 60কে 30 বানাতে হবে, মানে কমাতে হবে। তার জন্য একটা প্যারালালি একটা রোধ যুক্ত করলাম, যেটা হচ্ছে S1। তাহলে এই যে S আর S1, এই যে S আর S1, এই দুইটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার হওয়া লাগবে কত? S প্রাইম মানে 30, এই যেটা হওয়া লাগবে। সো সেখান থেকে আমি কী বের করে ফেললাম? জাস্ট S1টা বের করে ফেললাম। আমি 1/S1 এই পাশে নিয়ে আসলাম, আর 1/30 আমি ওই পাশে নিয়ে গেলাম। আমি ক্যালকুলেট করে এখান থেকে পেলাম হচ্ছে কত? 60। তার মানে আমি যদি এই 60 ওহমের সাথে আরেকটা 60 ওহমের রোধ প্যারালালি যুক্ত করি, তাহলে কী হবে? এটা সাম্যাবস্থায় আসবে। এই জন্যই বলা হচ্ছে কীভাবে যুক্ত করলে এটা সাম্যাবস্থায় আসবে। প্যারালালি যুক্ত করতে হবে এবং হচ্ছে কত? 60 ওহম যুক্ত করতে হবে। এখন আমি যদি একটু এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, ওকে, মানে অন্য একটা ম্যাথ দেখবো যেখানে আমার এই যে এসটা এটা কম আসবে না, এটা আসবে হচ্ছে এখানে যত আছে তার থেকে বেশি আসবে। এখানে কত ছিল? 60 ছিল না? এখানে আসলো কত? 30, মানে কম আসলো। মানে আমাকে এই রোধটাকে বা রেজিস্ট্যান্সে কমাতে হচ্ছে এই ম্যাথে, কিন্তু এমন যদি বাড়াতে হবে তখন কী হবে? তো তার জন্য আমি এই ভ্যালুগুলো চেঞ্জ করি। সাপোজ আমি নিলাম হচ্ছে এখানে 4 নিলাম, 6-এর পরিবর্তে 4, ওকে, এখানে 4, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার 8, 4, 8, এখানে হচ্ছে আমার 12, এখানে হচ্ছে আমার 12, আর এখানে হচ্ছে আমার 16, এখানে আমার 16। এখন সেম ম্যাথটা তোমাকে যদি করতে বলে তাহলে কি হবে? আমি এটা মুছে দিই। এখন আমরা সেম ম্যাথটা করব, ওকে। তাহলে আমি P/Q R/S লিখি। তো যাই, দেখো আমি লিখি P/Q R/S, P/Q R/S। আমি যেটা করলাম, P বসালাম কত? 4, Q হচ্ছে আমার 8, R হচ্ছে আমার 12, আর নিচে হচ্ছে S। তো আমি S বের করব। S হবে কত? S হবে আমার 12 × 8/4। আমি যেটা করলাম, এই এসকে পাশে নিয়ে আসলাম, 8কে এখানে নিয়ে আসলাম, আর 4কে নিচে নিয়ে গেলাম। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, আমার এখান থেকে আসবো হচ্ছে 24 ওহম। তার মানে কি আসলে? এই ব্রিজটা এখন সাম্যাবস্থায় বা ইকুইভ্যালেন্টে নাই, ওকে। যদি এস এর ভ্যালু 24 হয় তাহলে সাম্যাবস্থায় আসবে, কিন্তু এটা কি 24 আছে? না, এটা কত আছে? 16। তার মানে তোমাকে কী করতে হবে? এই রেজিস্ট্যান্সটাকে বাড়াতে হবে। এখন 16 আছে, বানাতে হবে কত? বানাতে হবে 24। কীভাবে বাড়াতে পারো? আমি লিখব রেজিস্ট্যান্স বাড়ায় কীভাবে, যদি আমরা সিরিজে প্লাস করে দিই, তাই না? মানে হচ্ছে এখানে লিখবো এখন হচ্ছে আমি যে এখানে আছে হচ্ছে কত আমার? এস। আমি তার সাথে একটা সিরিজে S1 নামে একটা রোধ প্লাস করে দিলাম, ওকে। এটা হচ্ছে S1 ছিল এস, তার সাথে আমি সিরিজে S1 কী করলাম? প্লাস করে দিলাম, কারণ সিরিজ হলে কিন্তু এরকমই হয় ফর্মুলা, তাই না? ইকুয়াল টু আমার আসবে S প্রাইম। এই S প্রাইম কত হওয়া লাগবে? মানে এই দুইটা মিলে কত হওয়া লাগবে? 24 হওয়া লাগবে। তাহলে কি হবে? আমার এই যে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তো আমি এখানে লিখব 24
আর এখানে কত আসবে আমার, এস হচ্ছে 16 প্লাস হচ্ছে S1, সো S1 এখান থেকে কত আসে হচ্ছে আমার 8 ওহম। তার মানে কি, আমার S1 যদি 8 ওহম হয়, তার মানে আমি যদি 8 ওহম রেজিস্ট্যান্স এই যে S16 তার সাথে সিরিজে প্লাস করে দিই, সিরিজ করলে তো প্লাসই হয় তাই না, যদি সিরিজ করি তাহলে এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তো খেয়াল করে দেখো যে এখানে ছিল 16, ইনিশিয়ালি আমার আসলে কত 24, তার মানে আমাকে বাড়াতে হবে, আর বাড়াতে হলে সিরিজ মানে এসের সাথে কিছু একটা কী করতে হবে, প্লাস করতে হবে, কিছু একটা প্লাস করতে হবে যাতে এস প্রাইম মানে টোটাল রেজিস্ট্যান্স 24 হয়। আর এখানে আমার এসের সাথে কিছু একটা কী করতে হবে, কিছু একটা প্যারালাল করতে হবে যাতে এস প্রাইম কত হয় 30 হয়। এখানে কমাতে হচ্ছিল, এখানে বাড়াতে হচ্ছিল। তো এই দুটো টাইপের ম্যাথই তোমার সিকিউ বলো এমসিকিউ বলো, দুইটা টাইপের কোশ্চেনই বেশ গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে তো অবশ্যই গুরুত্বপূর্ণ।